আজকের অতিথি সাইমন জাকারিয়া। তিনি একজন কবি, নাট্যকার ও গবেষক। চলুন কথা বলি তার সাথে। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো, খুবই ভালো। তো আজকে সকালবেলা তো আপনি আমাদের সাথে, অন্যদিনের সকালটা কিভাবে শুরু হয়? প্রতিদিন আমি 5টার ভিতরে ঘুম থেকে উঠে আমি বলি এই সময়টা হলো আমার প্রার্থনার সময়। আমার প্রার্থনা, একজন লেখকের প্রার্থনা কিভাবে শুরু হয় সেটা একটু বলি। জি জি, অবশ্যই। আমি প্রথমত একটু আমার সকালে উঠেই আমি আসলে পড়াশোনা করি, হয় পড়ি না হলে লেখি। তারপরে আমার শুরু হয়, আমি নিজেই রান্না করি এবং নিজে খাওয়া দাওয়া করে তারপরে অফিসে রওনা দিই। এইরকম ভাবেই শুরু হয়। আচ্ছা, মানে লেখালেখিটাই কি লেখকের একজন প্রার্থনা? অবশ্যই আমি মনে করি প্রথম মানে সকালে যে কোনো মানুষের যার যে রকম জীবন, সেই জীবনের প্রথম কাজটা হলো সকালে ঘুম থেকে উঠেই করতে হয়। এটা একটা সাধনার মতো। জি। এক একজন এক এক রকম ভাবে শুরু করতে পারে। সাধুরা তাদের গুরুকর্ম দিয়ে সকাল শুরু করে। আমার কাছে মনে হয়েছে লেখক হিসেবে সকালটা শুরু হোক লেখালেখি দিয়ে। এক একজনের সকাল শুরুটা আসলে এক এক রকম হয়। হ্যাঁ, অবশ্যই। কৃষকের সকাল যেমন কৃষিকাজের উদ্দেশ্যে রওনা হয়, আর লেখকের সকাল সেভাবে লেখালেখি শুরু জি হয়। জি। তো আপনি তো আমরা জানি কবি, নাট্যকার, গবেষক, অনেকগুলো গুণ আপনার আছে, কিন্তু প্রথমেই আমরা জানতে চাবো যেটা যে আপনার লেখালেখিটা শুরু কবে থেকে? আমার লেখালেখির শুরু, আমি সবসময় বলি যে আমার আসলে বোধ বুদ্ধি হওয়ার পর থেকেই আমি লেখালেখি করি। একদম প্রাইমারি স্কুলে যেদিন গিয়েছি সেখানে একটা বিষয় ছিল, আমাদের শিক্ষকদের একজন ছিলেন লেখালেখির প্রতি তার খুব আগ্রহ ছিল। সে আমাদের ভিতরে একটা উৎসাহ দিতেন। তাছাড়া আমাদের স্কুলের পাশে, আমার বাড়ির পাশেই একটা পোস্ট অফিস ছিল। পোস্ট অফিসের যে পোস্টমাস্টার, উনি অসাধারণ সাহিত্য পাঠক এবং লেখক বটে ছিলেন। এবং আমার বাড়ি থেকে পোস্ট অফিসের যে সিলটা মারা হয় সেটা শব্দ কিন্তু শোনা যেত। এবং প্রতিদিন যখন পোস্ট অফিসটা খোলা হতো এবং ওই সিল মারার শব্দটা আমার কানে আসতো, আমি স্থির থাকতে পারতাম না। আমি সেই পোস্ট মাস্টারের কাছে যেতাম এবং উনি সবসময় সাহিত্যের গল্প করতেন এবং খুব সুন্দর শুদ্ধ ভাষী মানুষ একজন, খুব সুন্দর সাহিত্যের ভাষায় উনি কথা বলতেন এবং সবসময় উৎসাহিত করতেন যে তোমরা পড়ো, লেখো। বিভিন্ন পত্রপত্রিকা, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, ইভেন শেক্সপিয়ার, এইসব লেখালেখি কিন্তু সবকিছুই ওনার মানে উৎসাহে আমরা পড়া শুরু করি, আমি পড়া শুরু করি এবং লেখাও শুরু করি। আমার প্রথম দিকের লেখার অনেক কিছুই উনি দেখে দিতেন। প্রথমে কি দিয়ে শুরু করেছেন লেখা? কবিতা নাকি গল্প? ছোট ছোট? প্রথম শুরু হয়েছিল আসলে আমার কবিতা দিয়ে, তারপরে আমি নাট্য রচনায় যাই, সেটাও ওই স্কুল জীবনেই। তারপরে একদম শেষ পর্যায়ে এসে কবিতা, নাটক, কথা সাহিত্যের পরের দিকে এসে আমি গবেষণায় একটু নিমগ্ন হই। তো আপনি তো একজন কবি আমরা জানি। তো এবারে ফেব্রুয়ারি মাসে যে বইমেলা হয়েছিল সেখানে তো আপনার একটি বইও বের হয়েছে আমরা জানি। তো সেই বই সম্পর্কে কিছু বলুন। না, এবারে ফেব্রুয়ারিতে আসলে একটা বই বের হয়নি, আমার বেশ কয়েকটা বই বেরিয়েছে। আমার একটা বই বেরিয়েছে, আমার সম্পাদনা আছে একটা, আর এছাড়া আছে আমার মৌলিক লেখালেখির ভিতরে বলতে পারেন, সেটা হলো সমকালীন বাংলা ভাষায় প্রাচীন চর্যাপদের গীত অনুবাদ। সেটা নাম হলো অবনাগবন। এর আগে চর্যাপদের যত অনুবাদ হয়েছে সবকিছুই হলো আক্ষরিক অনুবাদ কিংবা ছান্দিক একটা অনুবাদ, কিন্তু এবার আমি করলাম চর্যাপদগুলো প্রাচীনকালে, আজ থেকে 1500 বছর আগে কিন্তু গাওয়া হতো আমাদের এখানে, এবং প্রাচীন বাংলা ভাষা সেটাকে আমি সমকালীন বাংলা ভাষায় করলাম, কারণ সাধারণ পাঠকের কাছে যেন বোধগম্য হয় সেই জন্য অনেক প্রাণবন্ত একটা অনুবাদ। গত 17 বছর লাগছে আমার এই কাজটা করতে, এটা বেরিয়েছে। এছাড়া আমার নাটক সংগ্রহ, যেটা আমার প্রায় 14 বছরের লেখা নাটকগুলোর একটা কম্পাইলেশন, 8টা নির্বাচিত নাটক। এটার ভূমিকা লিখে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নন্দনতাত্ত্বিক এবং সাহিত্য সমালোচক অরুণ সেন। এর বাইরে আমি লিখেছি আর একটা যৌথভাবে নাজমিন মর্তজার সঙ্গে একটা বই, বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বইগুলো থেকে সাড়া কি রকম পেয়েছেন? খুবই ভালো। বিশেষত আমি যে ধরনের কাজ করি, আমার কাজের নামগুলো দেখেই বুঝতে পারছেন যে খুব মানে একটু গুরুত্বপূর্ণ, একটু সিরিয়াস কাজ এবং গবেষণামূলক কাজ সবকিছুর ভিতরেই। কিন্তু বিস্ময়কর ঘটনা যে এই সিরিয়াস কাজগুলোর প্রতি আমি দেখেছি যে সাধারণ পাঠকদের এবং মানে খুব মানে আগ্রহী পাঠকদের আগ্রহটা অনেক বেশি এবং খুব সম্মান করে তারা আমাকে পড়ে, আবার সেটার একটা রিয়াকশন আমি সবসময় পাই। এটা আমাকে খুবই উৎসাহিত করে এবং আমার মনে হয় যে আসলে সস্তা লেখার জন্যই পাঠকরা শুধু উদ্গ্রীব হয়ে নাই, আসলে সিরিয়াস রাইটিংস পড়ার জন্য পাঠকরা উদ্গ্রীব হয়ে যায়। সিরিয়াস রাইটিংসটা পায় কম,
সিরিয়াস রাইটিংস করার জন্য যে পরিমাণ শ্রম, মেধা এবং সময় যায়, সেটা অনেক লেখকেরই সাধনাও তো দরকার হয়। অবশ্যই জি, অবশ্যই জি। সেটা অনেক লেখকই সেই শ্রমসাধ্য এবং সাধনার সাধ্য কাজটা করতে চান না, আচ্ছা, কিন্তু আমি সেটা করে আনন্দ পাই। আচ্ছা আচ্ছা। তো এছাড়া আপনি বলেন যে বিভিন্ন ব্যাপার আপনি গবেষণা করেন, আসলে গবেষণা কি দিক নিয়ে করছেন আপনি? ঐতিহ্য নিয়ে, আমাদের দেশের ঐতিহ্য? হ্যাঁ, সেটা আচ্ছা। সবাই জানে যে আমি কি ধরনের গবেষণা করি। আমার গবেষণার কাজ হলো মূলত এই দেশের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। আচ্ছা। আমি চাই এই দেশকে এমন একটা ভিত্তিমূলের উপর প্রতিষ্ঠা করা। আমাদের আজকে ধর্মীয় একটা সংকট যাচ্ছে, রাজনৈতিক একটা সংকট যাচ্ছে, সেই প্রধান দুইটা সংকট, এই দুইটা সংকটকে সংকট থেকে উত্তরণের একটাই পথ আছে, আমরা যদি আমাদের ইতিহাসকে জানি। আমরা আচ্ছা। ইতিহাসকে জানলে পরে ধর্মীয় যে সংকটটা যাচ্ছে সেটা কিন্তু থাকে না। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা আছে যে এই দেশের মুসলমান মাত্রই আগে বৌদ্ধ, তারপরে হিন্দু, তারপরে মুসলমান। মানে আমাদের চেতনার ভিতরে, আমাদের সত্তার ভিতরে সকল ধর্মের একটা সম্মিলিত রূপ কিন্তু আছে। আর আমি সবসময় বলি যে ধর্ম এই বাংলাদেশে মানুষ কখনো গ্রহণ করেছে, বর্জন করেছে, কিন্তু তার সংস্কৃতিকে কখনোই সে বর্জন করেনি, সেটাকে জি। সঙ্গে নিয়ে সে পথ চলছে। আচ্ছা আচ্ছা। এইটা হলো খুবই আনন্দের একটা বিষয়, এবং আমার গবেষণা কর্মে সেই আনন্দটা আমি সবসময় ধারণ করি। তো এইসব গবেষণার জন্য তো আপনার নিশ্চয়ই বিভিন্ন দেশে যেতে হয় আমাদের দেশের। হ্যাঁ, আমি আচ্ছা। আসলে গবেষণার কর্মের জন্য, গবেষণা কর্মের বিভিন্ন বিষয় আমাদের দেশের বিষয়গুলো জানানোর জন্য বিভিন্ন দেশেই মাঝে মাঝে আমাকে যেতে হয়। আচ্ছা। যেমন আমি আইটিআই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের একটা ওয়ার্ল্ড কংগ্রেসে ফিলিপাইন্সে যোগ দিয়েছিলাম। সেটা সার্ক ফোকলোর ফেস্টিভ্যালস এবং সার্ক সাহিত্য উৎসবে দিল্লিতে, চণ্ডীগড়ে এবং আগ্রায় যোগ দিয়েছি। আচ্ছা। আর এর বাইরেও কিন্তু আমি বিশেষত বাংলাদেশের সাহিত্য এবং সাংস্কৃতিক ইতিহাসের গবেষণার কাজে সাম্প্রতিককালে গত বছরেই আমি নেপালে গিয়েছি, এবং নেপালে এখন আমি মাঠ সমীক্ষা বা ফিল্ড ওয়ার্ক করছি। আচ্ছা আচ্ছা। কি তিব্বতে কোন সাবজেক্ট নিয়ে করছেন, মানে কি ওখানে কি করছেন? এটা চর্যাপদ নিয়ে, আচ্ছা। চর্যাপদ আজ থেকে ১৫০০ বছর বাংলাদেশে প্রচলিত ছিল। চর্যা নৃত্য, চর্যা গীত, চর্যা অভিনয় রীতি, সেটা কিন্তু বাংলাদেশে এখন আর নাই, কিন্তু এখান থেকে ওটা নেপালে গিয়েছিল। আমার এখন কাজ হচ্ছে যে নেপালে এটার এখনো অস্তিত্ব আছে, বেঁচে আছে, সেটা আমি আচ্ছা। দেখে আসছি। চর্যাপদের গীতরূপ এখন নেপাল আছে, নৃত্যরূপ এখন আছে, নাট্যরূপ এখন নেপালে আছে। তা আমারই একটা নৃত্য নাট্য পরিচালনার জন্য এই গবেষণার কাজে আমাদের নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব এবং এটার যে প্রযোজনা করছে সাধনার সাধারণ সম্পাদক লুবনা মারিয়াম, এবং সুরকার যিনি আছেন সঙ্গীত বিশেষজ্ঞ সাইম রানা, আমরা চারজন মিলে যাই নেপালে, এবং সেখানে যে আচ্ছা। আমরা একটা প্রত্যক্ষ করি, এবং খুব শীঘ্রই হয়তো এটার একটা মঞ্চ রূপ আমরা দেখতে পারবো আমাদের দেশে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার নিজের লেখা নৃত্য নাটকের একটা পরিবেশনা হবে বোধিদ্রুম নামে। সেখানে এই চর্যা নৃত্য রীতি এবং বৌদ্ধ নৃত্য রীতি, বৌদ্ধ গীত রীতি, যেটা আমাদের এখান থেকে ১০০০ বছর আগে, ১৫০০ বছর আগে হারিয়ে গিয়েছে, জি। সেটা আমরা আবার দেখতে পাবো আশা করি। আচ্ছা। তাছাড়া আমাদের দেশেও কিন্তু বিভিন্ন অঞ্চলে এক একটা অঞ্চলের কিন্তু ঐতিহ্য আছে, বিভিন্ন ভাষা আছে বা বিভিন্ন হ্যাঁ, 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 ধরনের অবশ্যই। সংস্কৃতি এটা আছে, খুব- সেগুলো নিয়ে আপনি কিছু করছেন, যেহেতু আপনি গবেষণা করছেন বললেন। হ্যাঁ, এটা সেগুলো খুব নিয়ে কি চমৎকার করছেন? একটা কথা বলেছেন। আমাদের দেশটা খুব ছোট একটা দেশ, জি। আমরা বলি আসলে এ মাথা থেকে ও মাথা যেতে সর্বোচ্চ হয়তো ৮ ঘন্টা সময় লাগে, কিন্তু এই সময়ের ভিতরে যেটা ঘটে, যে এত বৈচিত্র্য, সেটা ভাবতে পারবেন না। জি। সেটা হলো আমি আজকে ১৫ বছর ধরে বাংলাদেশের গ্রাম গ্রামে ঘুরছি, আচ্ছা। এবং একই অঞ্চলে কত বৈচিত্র্য আছে সেটা কিন্তু আমরা চোখে না দেখলে বিশ্বাস বিশ্বাস করব করব না। না, জি। আমি সেটা চোখে দেখেছি এবং আমার খুব আনন্দ লাগে। আমি সব সময়ই যাই গ্রামে। আচ্ছা। আমি প্রতি মাসেই অন্তত পক্ষে ৩ দিন আমার লক্ষ্য থাকে যে আমি গ্রামে থাকব, এবং গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশি। তারা যে চিন্তা, যে শিক্ষা, যে দর্শন, যে জ্ঞান ধারণ করেন, সেটা কিন্তু আমাদের শহরের শিক্ষিতদের সেই জ্ঞান মিলবে না। গরিমা কিছুই নাই। জি জি জি। তাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি অবশ্যই টোটালি অবশ্যই ডিফারেন্ট। অবশ্যই। যে আচ্ছা। যে ধান উৎপাদন করে তার জ্ঞান কিন্তু অনেক বেশি। সে মাটির কোন মাটিতে ধান উৎপাদন হয়, কোন ধান উৎপাদন হয়, সেটা সে জানে। এটা তার কিন্তু জ্ঞানগত একটা পরিচয়, বিশাল পরিচয়। এবং যে ধান উৎপাদন করে সে কিন্তু আবার গান গাইতে জানে। জি। আবার সেই গান কিন্তু বিনোদনের গান নয়, সেই তার গানটা নিজের কিন্তু ইচ্ছার জন্য গানটা গাচ্ছে। সেই গানটা কিন্তু আবার জ্ঞান চর্চার জ্ঞান গান। চর্চা গান, আচ্ছা। দেহতত্ত্ব গাচ্ছে। দেহতত্ত্ব মানে কি, দেহের ভিতরে কত কিছু আছে। সে কিন্তু সায়েন্স পড়িনি, জি, জি। কিন্তু দেহের কতটা হাড় আছে, কতটা রন্ধ্র আছে, কতটা কুঠরি আছে, কতটা স্তর আছে, সবকিছু কিন্তু সে তার এই গান চর্চার ভিতর দিয়ে সে প্রকাশ করে।
আচ্ছা আচ্ছা, এছাড়াও তো আপনি বিভিন্ন মঞ্চ নাটক করেছেন, বিভিন্ন মঞ্চে নাটক লিখেছেন আমাদের দেশে, এবং আমরা জানি যে আপনি বিদেশেও নাটক লিখেছেন, সে ব্যাপারে কিছু বলুন। আসলে আমার মূল পরিচয় এত বিস্তৃত এবং তবে মূল পরিচয়টা আমি যেটা দিতে আনন্দ পাই সেটা কিন্তু মঞ্চ নাটক। আচ্ছা আচ্ছা, আমি মঞ্চ নাটক লিখে অনেক আনন্দ পাই, কারণ এটা মঞ্চ নাটকে হলো আমি যেটা চিন্তার কথা বলছিলাম, যে জ্ঞানের কথা বলছিলাম, যে মানবিক মূল্যবোধের কথা বলছিলাম, যে ধর্মীয় সাংস্কৃতিক কথা বলছিলাম, সেটা প্রকাশ করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো মঞ্চ নাটকে ভিতর দিয়ে, কারণ জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি একটা সম্পর্ক সূচিত হয়। তা আমার প্রায় 15টা নাটক মঞ্চস্থ হয়েছে। ঢাকাতে ঢাকা থিয়েটার আমার 2টা নাটক মঞ্চস্থ করেছে, নয়ন ঐরামণি, এবং এখন যেটা খুবই জনপ্রিয় নাটক বিনোদিনী, সেটা আমারই লেখা। এই সম্প্রতি সেটার 75তম শো হয়ে গেল। এর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে আমার নাটক এ নিউ টেস্টামেন্ট অফ রোমিও অ্যান্ড জুলিয়েট। কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছে বিদগ্ধ ডানার প্রজাপতি, যেটা মেটামরফোসিস নামে ওরা করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কবিও করেছে। এর বাইরে দিল্লিতে আমার নাটক সীতার অগ্নি পরীক্ষা মঞ্চস্থ হচ্ছে, যেটা বাংলাদেশের সঙ্গীত ও নৃত্যকলা প্রসার কেন্দ্র সাধনার প্রযোজনা হিসাবে দিল্লির আভেরি চৌরে খুব প্রখ্যাত অভিনেত্রী, উনি একক অভিনয়ে এটা করে। আচ্ছা, তো বিদেশে যখন এরকম মঞ্চ নাটকগুলো করেন তখন কি রকম দর্শক সাড়া পান? বিদেশে এটা বিস্ময়কর ব্যাপার যে যখন গত বছরই দিল্লিতে যখন প্রথম শো হয়, এটা আমি দেখতে গেলাম, আমি খুব ভয়ে ছিলাম। সেখানে সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে, বাইরের দর্শকরা রুচি এবং তাদের যে জ্ঞানগত স্তর আছে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তারা কিভাবে নেয় নাটকটাকে। আমি সেটার জন্য খুব ভয়ে ভয়ে যে অডিয়েন্স সারিতে ছিলাম, কিন্তু নাটকটা শেষের পরে দেখি যে অনেক প্রবীণ প্রবীণ মানুষজন এসে আমাকে জড়ায় ধরছে এবং আমাকে বলছে যে দেখো তুমি বাংলাদেশ থেকে আসছো, কিন্তু তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম তোমার নাটকটার ভেতর দিয়ে। আমরা জানলাম যে রামায়ণের এইভাবে চিন্তা করা হয়েছে, রামায়ণের কথাগুলো এইভাবে বলা হয়েছে, কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ হয়েও এটা জানতাম না, সেটা তোমার মাধ্যম দিয়ে আমরা জানতে পেলাম। আমাকে সবাই পরে তো দিল্লির আরো অনেক অভিনেত্রী এবং নির্দেশক যোগাযোগ করেছে আমার সঙ্গে, কলকাতার অনেক দর্শকও সেখানে উপস্থিত ছিল, তারাও যোগাযোগ করেছে আমার সঙ্গে, আমার পাণ্ডুলিপি তারা করতে চায়, নাটক তারা করতে চায়। আচ্ছা, তো আপনি তো অনেক মঞ্চ নাটক করেছেন, কিন্তু টিভি নাটকও এর পাশাপাশি করেছেন আমরা জানি। টিভি নাটক করতে কেমন লাগে? টিভি নাটক করতে এটার একটা আছে, যেটা বললাম একটু আগেই, আলাদা মজা আছে, আবার আলাদা দুঃখবোধও আছে। আচ্ছা আচ্ছা, দুঃখবোধটা কেমন সেটা হলো, টিভি নাটক আমি করেছি, বিভিন্ন টিভি চ্যানেলে আমার নাটক হয়েছে, সেগুলোরও কিন্তু একটা দার্শনিক স্তর থাকে, কিন্তু টিভি নাটকে যে সংকটটা হয় সেটা হলো একটা নাটক একবার প্রচারিত হয়ে গেলে পারে সেটা কিন্তু আমি যে মনে থাকে না, আমি যে পরিশ্রম, যে শ্রমটা দিলাম, আমি যে ভালোবাসাটা ওই নাটকটার প্রতি দিলাম, সেই ভালোবাসাটা একটা সিগারেটের মতো হারিয়ে যাচ্ছে, পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, এটা আমি মেনে নিতে পারি না। যেন টিভি নাটকের প্রতি আমার মোহ কম, তবুও মাঝে মাঝে লেখি, কারণ টিভিও আবার খুব বড় একটা মাধ্যম, যে মাধ্যমে অনেক মানুষের সঙ্গে চিন্তার ভিতরে নিজের চিন্তাটা করা যায়। তবে স্থায়িত্বটা এখন কম পাচ্ছে, কারণ হচ্ছে যে এত টিভি চ্যানেল আর এত নাটক হচ্ছে। যেমন বিটিভিতে আমরা যখন ছোটবেলায় দেখতাম একটাই চ্যানেল ছিল, কিন্তু সেখানে অনেক ভালো নাটক হতো এবং সেগুলো কিন্তু আমাদের অন্তরে গেঁথে যেত, কিন্তু এখন একটা ভালো নাটক হলে বড় সে নাটকের দর্শক হচ্ছে না, কারণ হচ্ছে যে তার হাতে তো রিমোট আছে, সে আমার নাটকটা হচ্ছে খুব সিরিয়াস একটা নাটক হচ্ছে বা একটা দর্শনের কথা বলছে, সেটা তার ভালো লাগছে না। আর এরকম ভালো নাটক হয়তো বিভিন্ন চ্যানেলে অনেক মানুষই করছে, একটা হচ্ছে না, একই সময়ে হচ্ছে, যেগুলোর জন্য এত বেশি হচ্ছে যে অনেক বেশির ভিতরে আসলে কোনটা ভালো সেটার স্থায়িত্ব মানুষের চেতনায় আর থাকছে না, সময় মানুষের কমে গেছে আগের থেকে। আপনি তো একসাথে কবিতা লিখছেন, নাটকও লিখছেন, মঞ্চে টিভিতে নাটক লিখছেন এবং গবেষণা করছেন, কিন্তু ভবিষ্যতে কোনটাকে ধরে রাখতে চান? গবেষণার কাজ আমি যেটুকু করেছি সেটুকু হচ্ছে যে আসলে আমি নাট্য রচনার জন্য আমাদের দেশের পরিচয় যেন তার ভিতরে থাকে এবং কবিতা চর্চার জন্যই গবেষণার কাজগুলো করেছি। এখন মনে হচ্ছে গবেষণার কাজটা আমার একটু খ্যান্তি দেওয়া উচিত, আমার সৃজনশীল লেখালেখিতেই বেশি মন দেওয়া উচিত। আমি এখন চাচ্ছি যে আমি কথা সাহিত্য চর্চায় এবং নাট্য চর্চায় এবং কবিতা চর্চায় ফিরে আসব এবং আমার ভবিষ্যৎটা সেভাবেই নির্মাণ করব। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি আমাদের এখানে এসেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ এবং চ্যানেল ওয়ানের সকল দর্শক শ্রোতা এবং সবাইকে আমার ভক্তি।